জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে চায় না ঐকমত্য কমিশন, বললেন আলী রিয়াজ। 10 দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নের আশা। যদি আমরা ঐকমত্যে 31 তারিখের মধ্যে পৌঁছতে চাই এবং যেটা আমাদের বাধ্যবাধকতা বলে আমি মনে করি, সেখানে পৌঁছতে হলে আগামী আজকে সহ যে 10 দিন, সেক্ষেত্রে আমাদেরকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বিগত সময় কৃষি যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 100 কোল্ড স্টোরেজের কাজ চলমান। 100 মিনি কোল্ড স্টোরেজ এবার আমরা স্থাপন করার আছে। হয়তো আমরা নেক্সট মৌসুমের আগে আমরা হয়তো এটা কমপ্লিট করতে পারবো। আওয়ামী লীগের কোনো কর্মসূচি পরোয়া করবে না জনগণ, সার্জিস আলমের হুঁশিয়ারি। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির পথে জুলাই পদযাত্রা। কারফিউ প্রত্যাহার হওয়ায় স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন। শহরে খুলেছে দোকানপাট। 8 মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার 321 জন। জুলাই আন্দোলনের 1 বছর পরও মানিকগঞ্জে স্বীকৃতির গেজেট নিয়ে বিতর্ক। গণহত্যার দ্রুত বিচার চান শহীদ ও আহতদের পরিবার। উদ্বোধনের অপেক্ষায় গাইবান্ধা কুড়িগ্রামবাসীর স্বপ্নের তিস্তা সেতু। যাতায়াতে নতুন দিগন্ত। ঢাকার সঙ্গে দূরত্ব কমবে 135 কিলোমিটার। এবং গাজায় ইসরায়েলি সেনার গুলিতে আরও 100 ত্রাণ প্রত্যাশী ফিলিস্তিনি নিহত। ক্ষুধার্তদের ওপর হামলায় পোপের নিন্দা। যুদ্ধ বন্ধের ডাক। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। আগামী 10 দিনের মধ্যে ঐক্যমত্যে পৌঁছতে সব রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনার শুরুতে এই কথা জানান তিনি। বলেন, কিছু বিষয়কে বাদ দিয়ে সংস্কার কাজে সামনে এগোনো যাবে না। তাই যেসব বিষয়ে ইতিমধ্যে আলোচনা হচ্ছে সেসব বিষয়ে দীর্ঘ আলোচনার সুযোগ নেই। তবে যেসব বিষয়ে দ্বিমত আছে সেসব বিষয়ে সংক্ষেপে কথা বলার আহ্বানও জানান আলী রিয়াজ। যদি আমরা ঐকমত্যে 31 তারিখের মধ্যে পৌঁছতে চাই এবং যেটা আমাদের বাধ্যবাধকতা বলে আমি মনে করি, সেখানে পৌঁছতে হলে আগামী আজকে সহ যে 10 দিন, সেক্ষেত্রে আমাদেরকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 2-1টি বিষয়ে এখনো আলোচনা বাকি আছে, সেজন্য হয়তো 1-2 দিন বরাদ্দ করা যাবে, কিন্তু কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ব্যতি রেখে আসলে অগ্রসর হওয়া যাবে না। সেই কারণে যে সমস্ত বিষয়গুলোতে ইতিমধ্যে আলোচিত হয়েছে, আপনারা আপনাদের অবস্থান ব্যাখ্যা করেছেন, সেগুলো এখন সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে এসে অত্যন্ত দ্রুততার সাথে আপনাদেরকে বলতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, আজ কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে আর কি বললেন আলী রিয়াজ? ইশিকা, আজকে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং সেটি হচ্ছে রাষ্ট্রের মূলনীতি এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, যেটি গতকাল আলোচনা অসম্পূর্ণ ছিল, সেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবং আজকে সকালে শুরুতেই প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো তারা তাদের অবস্থানগুলো তুলে ধরছেন, তাদের মতামত তুলে ধরছেন। এবং ইতিমধ্যেই কিন্তু আজকের বৈঠকের সূচনা বক্তব্যে অধ্যাপক আলী রিয়াজ বলেছেন যে আর মাত্র যদি 31 জুলাইয়ের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের যে ঐক্য গড়ার যে চেষ্টা, জুলাই সনদ চূড়ান্ত করার চেষ্টা, সেটি যদি সফল করতে হয় তাহলে আর মাত্র 10 দিন সময় বাকি আছে এবং এই সময়ের মধ্যে ওই ইতিমধ্যেই যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে দ্রুত একটা সিদ্ধান্তে আসতে হবে, এমনটি কিন্তু তাগিদ দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি। এবং তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ এবং 53 বছরের গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম এবং 24-এর গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে বিবেচনায় নিয়ে যেন রাজনৈতিক দলগুলো তারা ঐক্যের জায়গায় কিছুটা ছাড় দিয়ে হলেও যেন জাতীয় ঐকমত গড়ে তুলতে পারে, সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর প্রতি। এবং ইতিমধ্যেই তিনি যেটি জানিয়েছেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা থাকবে কি থাকবে না সেটি আগামীকাল অথবা আগামী পরশু দিনের মধ্যে জানা যাবে, কারণ রাজনৈতিক দলগুলো কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের উপর এই বিষয়টি ছেড়ে
ছেড়ে দিয়েছেন এবং জাতীয় ঐকমত্য কমিশন তার সিদ্ধান্ত জানাবে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও যে অধিকাংশ রাজনৈতিক দলের ঐকমত্য তৈরি হয়ে আছে সেই বিষয়টি নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যেই আসবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এবং তিনি যেটি বলেছেন যে যেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনার আর সুযোগ থাকছে না এবং দ্রুততম সময়ে যাতে একটা ঐক্যের জায়গা তৈরি করা যায় এবং 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ সম্পন্ন করা যায় সেই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি যেমন সহযোগিতার আহ্বান জানিয়েছেন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকেও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ইশিকা। সাইফুল, অনেক ধন্যবাদ আপনাকে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সর্বশেষ আলোচনা নিয়ে কথা বলছিলাম সাইফুলের সঙ্গে। ঐক্যমত্য কমিশনের আলোচনায় নিজেদের অভিমত জানাচ্ছেন বিভিন্ন দলের নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এককেন্দ্রিক কর্তৃত্ব আর দেখতে চায় না। এই জন্য আমরা যে প্রস্তাব দিয়েছি ঐক্যমত্য কমিশন, সেখানে তিনটেই আলাদা বলেছিলাম যে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলের নেতা আলাদা আলাদা হবেন। তার মধ্যে এটা কেন, এটা যে কোনো জিনিসের একটা প্রেক্ষাপট থাকে। যেমন সূরা, আমাদের কোরআন শরীফে 114টা সূরা নাজিল হয়েছে, প্রত্যেকটার ব্যাপারে কিন্তু তার শানে নজুল আছে, একটা প্রেক্ষাপট আছে। আজকের যদি আমরা একত্রিত, আমরা প্রধানমন্ত্রীকে বিশ্বাস করি, দলীয় প্রধান বিশ্বাস করি এবং দলের নেতাকেও বিশ্বাস করি, কিন্তু এটা যদি ইনসাফপূর্ণ হতো, এইটা আমরা বিগত দিন দেখি নাই। এই জন্য অন্তত আপনার প্রধানমন্ত্রী, সংসদ নেতা, এটা যদিও এক হতে পারে, কিন্তু দলের নেতা উনি হতে পারবেন না, কোনো কেরমি না। কিন্তু আমাদের প্রস্তাবই ছিল তিনটে আলাদা হবে। কিন্তু এখন অনেকে বলেছেন যে এতে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। আমরা পরীক্ষামূলকভাবে এটা আমরা দেখব, যদি এসে আরও ভালো হয়, প্রধানমন্ত্রী, সংসদ নেতা একজন থাকলে কি হয়, যদি এরা কোনো পরিবর্তনকালে পরবর্তী পর্যায়ে একটা এরকম টাইম বেঁধে দেওয়া উচিত। উনি যদি ঠিকমতো ইনসাফ করতে পারে, উনি পার্লামেন্ট ঠিকমতো পরিচালনা করতে পারেন, এমপিদের। এখানে তো আরেকটা সমস্যা, 70 অনুচ্ছেদে যে দুইটা বিষয় আছে যে উনি কি বললেন, সংসদ সদস্যরা অর্থ বিল এবং অনাস্থার সারা সব কিছু করতে পারবেন। ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিভিন্ন নেতারা বক্তব্য রাখছিলেন। কৃষকদের স্বার্থে সারা দেশে 100 মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এইসব কথা বলেন বিগত সরকারের সময় কৃষি যন্ত্রপাতি কেনাকাটা নিয়ে যে দুর্নীতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও কৃষিতে ইউরিয়া সার সহ অন্যান্য রাসায়নিক সার ব্যবহার কমাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। একশো মিনি কোল্ড স্টোরেজ এবার আমরা স্থাপন করার আছে। হয়তো আমরা এই মানে নেক্সট মৌসুমের আগে আমরা হয়তো এটাকে কমপ্লিট করতে পারবো। আমাদের যে মেশিন টেশিন কেনার ব্যাপারে অনেক বড় ধরনের একটা দুর্নীতি ছিল, বাট এই দুর্নীতিটা যেন করার জন্য আমরা এটা কাগজপত্র পাঠাই দিছি দুর্নীতি দমন কমিশনে। আওয়ামী লীগের চোরাগুপ্তা হরতাল দেশের মানুষ মানে না, পরোয়াও করে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার জুলাই পদযাত্রার 21তম দিনে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে কথা বলেন তিনি। এনসিপিকে নিয়ে বিএনপি নেতা ইশরাকের মন্তব্যের প্রেক্ষিতে সার্জিস বলেন, ইশরাকের বক্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যের চেয়ে অনেক আপত্তিকর, তাকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি। আরও বলেন, যারা এনসিপিকে বিভিন্ন জেলায় ঢুকতে না দেওয়ার হুমকি দিচ্ছে তারা আওয়ামী সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারছে না। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল,
তাদের হরতাল এগুলো বাংলাদেশের মানুষ পরোয়া করে না, কেয়ারও করে না। আমাদের জাতীয় নিরাপত্তার সাথে জড়িত, আমাদের রাজনৈতিক অখণ্ডতার সাথে জড়িত, সার্বভৌমত্বের সাথে জড়িত এবং অনেকের বিদেশি চক্রান্তও আছে যেগুলো আবার এই পার্বত্য জেলাগুলোর সাথে জড়িত। তো আমরা সামগ্রিকভাবে আমাদের দেশকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের এই যাত্রা। চট্টগ্রামে জুলাই পদযাত্রা শেষে খাগড়াছড়ির পথে এনসিপি নেতারা সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, খাগড়াছড়িতে এনসিপি নেতাদের কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। আমরা এই মুহূর্তে ঠিক এনসিপির যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহরের সাথে রয়েছি এবং আমরা যাত্রা করেছি খাগড়াছড়ির উদ্দেশ্যে এবং আপনাদের জানাতে চাই দেশ জুড়ে জুলাই পদযাত্রার 21তম দিনে আমরা চট্টগ্রাম বিভাগের 3টি জেলায় পদযাত্রার কথা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে খাগড়াছড়ি জেলায় পদযাত্রা করে পথসভা করবে এনসিপি। এরপর এখান থেকে ফেনীতে যাবার কথা রয়েছে তাদের এবং রাতে নোয়াখালী জেলায় অবস্থান করার কথা আমরা জানতে পেরেছি। এবং আপনাদের বলতে চাই যে জুলাই পদযাত্রার 21তম দিনে বেলা 11টার দিকে যে হোটেল চিটাগং থেকে হোটেল ছেড়ে বের হয়ে যায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা সেই গাড়ি বহরের সাথেই কিন্তু আছি এবং গাড়ি বহরের সামনে এবং পেছনে আমরা ব্যাপক নিরাপত্তা বেষ্টনী দেখতে পাচ্ছি। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি যেই টহল টিম রয়েছে তা এনসিপির গাড়ি বহরের সাথে পুরো গাড়ি বহরের সাথেই রয়েছে নিরাপত্তার কারণে। এবং আপনারা জানেন কিছু হোটেল থেকে বের হওয়ার পথেই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি ইশরাকের মন্তব্যের প্রেক্ষিতে কিছু মন্তব্য জানিয়েছেন এবং তিনি বিএনপি নেতা ইশরাককে আরও ম্যাচিওর হবার পরামর্শ দিয়েছেন এবং তাকে বক্তব্যে আরও সংযত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে কক্সবাজারে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্য দিয়েছিল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে সালাউদ্দিন আহমেদকে কেন্দ্র করে সেই বক্তব্যের চাইতেও কয়েক ডিগ্রি নিচে তিনি জনাব ইশরাকের বক্তব্যকে দেখছেন। এবং আপনাদের বলতে চাই যে আওয়ামী লীগের যেই নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ যেই কার্যকলাপ, আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যকলাপের মধ্যেও যে হরতাল বা অগ্নিসংযোগ দেখা যাচ্ছে এ নিয়েও মন্তব্য করেন সার্জিস আলম। তিনি জানান যারা আওয়ামী লীগের যেই হামলা হচ্ছে সেটি বাংলাদেশের মানুষ কেয়ার করে না, পরোয়াও করে না এবং এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশা ব্যক্ত করেন। এবং সেই সাথে তিনি বলেন যে কথার পিঠে কথা দিয়েই বা সমালোচনার মাধ্যমেই রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখতে হবে, কিন্তু হামলা কিংবা হুমকি তা কখনোই গণতান্ত্রিক আচরণ হতে পারে না। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। খাগড়াছড়ি পৌঁছানোর পরেই হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো ওখানকার পরিস্থিতি কি। মোহনা, অনেক ধন্যবাদ আপনাকে। এনসিপির কর্মসূচি নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। কারফিউ ও 144 ধারার ধকল কাটিয়ে গোপালগঞ্জে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। সোমবার সকাল থেকেই স্বাভাবিক নিয়মে চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন। শহরে খুলেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, জীবিকার খোঁজে বের হয়েছেন মানুষ। অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ছে উপস্থিতি। তারপরও শহর ও গ্রামের মানুষের মধ্যে রয়েছে গ্রেপ্তার আতঙ্ক। 16 জুলাই এনসিপির কর্মসূচিকে ঘিরে আওয়ামী সহিংসতার পর কয়েক দফা জারি করা 144 ধারা ও কারফিউ তুলে নেওয়া হয়েছে রোববার রাত 8টায়। সহিংসতার ঘটনায় এ পর্যন্ত মামলা হয়েছে 8টি। এসব মামলায় আসামির সংখ্যা 8408 জন, গ্রেপ্তার করা হয়েছে 321 জনকে। চলতি মাসের শেষ দিকে প্রকাশ করা হবে নতুন অর্থ বছরের প্রথম মুদ্রানীতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে বিনিয়োগ বৃদ্ধি হবে এবারের মূল চ্যালেঞ্জ। বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান বাড়বে না, তাই সংকোচনমূলক ধারা থেকে বের হয়ে বিনিয়োগ বান্ধব মুদ্রানীতি প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। এজন্য মুদ্রানীতিতে নীতি সুধার কমানোর পরামর্শও দেন তারা। মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদন।
অর্থনীতিতে বড় মাথা ব্যথার কারণ মূল্যস্ফীতি। এর ফলে সবচেয়ে বেশি বেকায়দায় পড়ে নিম্ন আয়ের মানুষ। যদিও নীতি সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি খানিকটা নিয়ন্ত্রণে আনতে সফল হয়েছে বাংলাদেশ ব্যাংক। 1 বছরের ব্যবধানে 2 অঙ্কের ঘর থেকে নেমে এসেছে 8.5% ঘরে। মূল্যস্ফীতি কমলেও নীতি সুদ হার বৃদ্ধির প্রভাব পড়েছে বিনিয়োগে। বেসরকারি খাতের বিনিয়োগে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 7.5%-এর নিচে, যা লক্ষ্যমাত্রা থেকে অন্তত 2.5% কম। বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ বাড়াতে হলে সংকোচনমূলক মুদ্রানীতি থেকে বেরিয়ে নমনীয় মুদ্রানীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ মাজেদুল হক। অর্থনীতি এটা চাচ্ছে যে আমার নীতি সুধার কমে যাক, কারণ নীতি সুধার কমে গেলে আপনার মানি ফ্লো যখন প্রাইভেট সেক্টর ক্রেডিটগুলো যখন বেড়ে যাবে, তখন আবার কর্মসংস্থান বেড়ে যাবে, আবার উৎপাদন বেড়ে যাবে, মানুষের কাজের পরিধি বেড়ে যাবে, অর্থনীতিতে একটা স্বস্তি চলে আসবে। তিনি আরো বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে মুদ্রানীতি সহ সংশ্লিষ্ট সব নীতির মধ্যে সমন্বয় ঘটাতে হবে। প্রত্যেকটা অর্থনীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য যে পলিসিগুলো সমন্বয় থাকতে হবে, যে পলিসিগুলোর ভিতরে সেটা হচ্ছে রাজস্ব নীতি, বাজার নীতি, মুদ্রানীতি এবং দ্রব্যের চাহিদা এবং যোগান। আর আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে বাস্তবমুখী মুদ্রানীতির কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি বাসায় ডাকাতি করে পালানোর সময় 4 জনকে আটক করে পুলিশে দিয়েছে নিরাপত্তা কর্মীরা। তাদের কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়, তবে জড়িত থাকা আরও 4 জন পালিয়ে যায়। এইচ হিমেলের রিপোর্টে বিস্তারিত। স্বামীর মৃত্যুর পর থেকে এক ছেলে এক মেয়েকে নিয়ে জীবনযাপন করছিলেন এই নারী। 3 মাস ধরে বসবাস করছেন রাজধানী ডিওএইচএস-এর একটি ভবনে। অসুস্থ ছেলেকে নিয়ে ধানমন্ডি একটি হাসপাতালে থাকার সময় রোববার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে জোর করে তার বাসায় ঢুকেন কয়েকজন ব্যক্তি। সে সময় বাসায় ছিলেন তার মেয়ে ও গৃহকর্মী। আমার কাজের মেয়েটা গেট খোলার পরে ওরা মানে গেট খুলে একটু খালি ও দেখতে গেছে জাস্ট যে কে আসছে, তো ওরা ধাক্কা দিয়ে জোর করে ঢুকে গেছে যে আমরা ডিফেন্সের লোক। লুটপাট শেষে পালানোর সময় ডিওএইচএস-এর গেটে নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়েন অভিযুক্ত 4 জন। মিরপুর জোনের এডিসি জানান, গ্রেপ্তারকৃত 4 জনের মধ্যে 2 জন আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক সদস্য। আটক ব্যক্তিদের কাছ থেকে 5টি মুঠোফোন, স্বর্ণ অলংকার, ল্যাপটপ, কিছু প্রসাধনী সামগ্রী ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর সাবেক একজন লেফটেন্যান্ট, একজন সাবেক কর্পোরাল, 2 জন সাবেক সৈনিক, 2 জন সাধারণ লোক এবং একজন ড্রাইভার এবং একজন সোর্স, এই 8 জন মিলে সেই বাসায় তারা যায়। যাওয়ার পরে সেই বাসায় গিয়ে তারা সেই ধরনের যে পরিমাণে মাদক বা অর্থ সোনাদানার কথা তারা সোর্স মারফত জানতে পেরেছিল, সেই বাসায় গিয়ে সে ধরনের কিছুই পায়নি। না পাওয়াতে তারা সেইখান থেকে যা পেয়েছে বাসায় সেগুলোই নিয়ে কিছু মোবাইল, অল্প কিছু সোনাদানা এগুলো বা ল্যাপটপ এগুলো নিয়ে তারা বাসা থেকে বের হয়ে যায়। এই ঘটনায় জড়িত থাকা আরো 4 জন পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের অভিযান চলছে ও থানায় মামলার প্রক্রিয়াধীন। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ঢাকা শহরে ঘটনা হবে না এটা বলা যায় না, সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, আর নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করতে। আমাদের নেতা যেমন তারেক রহমান বলেছেন, অদৃশ্য শক্তি এখন আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। কথা কিন্তু খুব সত্য। তিনি কিন্তু অনেক আগে, প্রায় 6-7 মাস আগে বলেছিলেন, নির্বাচনের ব্যাপারে যত সহজ মনে করা হচ্ছে আগামী নির্বাচন এত সহজ না। খেয়াল আছে কিনা আপনাদের? তখন অনেকে মনে করলেন যে ইনি এবার এটা কি বললেন। এখন কিন্তু প্রমাণ হচ্ছে নির্বাচন অত সহজ না। কোনো না কোনো জায়গায় এটা কোনো না কোনো মহল আটকাই দিচ্ছে যাতে নির্বাচনে আসলে কোনো ভবিষ্যৎ নাই। সেই কারণে ভবিষ্যতে আমার কাছে মনে হয়েছে নির্বাচন ঠেকানোর যত চেষ্টাই হোক, স্বৈরতন্ত্রের পতনটার কারণে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার কারণে, এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করব এই কারণেই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য। সেই স্বাধীনতা যুদ্ধ 71 সালে যে অর্জন, সেই অর্জন আমরা গুরুত্ব
সহকারে আমাদেরকে নিতে হবে এবং ভবিষ্যতে গণতন্ত্র এবং গণতন্ত্রই, এর বাইরে আর কোন শাসন বা পদ্ধতি এই দেশবাসী গ্রহণ করবে না। এই কথা বলে 24-এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছে জুলাই স্মৃতি সংগ্রহশালা। ডাকসু ভবনের 2য় তলায় এই সংগ্রহশালার স্থান পেয়েছে সেই সময়কার নানা তথ্য ও চিত্র। শহীদ ও আহতদের ব্যবহৃত পোশাক। সোমবার সকালে এই সংগ্রহশালা উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। সঙ্গে ছিলেন শহীদ পরিবারের সদস্যরা। পরে আলোচনা সভায় শিক্ষা উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা দেশের সূর্য সন্তান। এদেশের মানুষ আজীবন তাদেরকে স্মরণে রাখবে। জুলাই অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান ছিল অবিস্মরণীয়। গুলির সামনে বুক পেতে শহীদ হয়েছিলেন অনেকে। বিশেষ করে রাজধানীর যাত্রাবাড়ি এলাকার সড়ক মাদ্রাসা শিক্ষার্থীদের রক্তে লাল হয়েছিল। সেই আত্মত্যাগের স্মরণে আজ রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং শিল্পকলা একাডেমির আয়োজনে দিনটি পালন করা হবে। যাত্রাবাড়ি ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন রাজপথে চলছে অনুষ্ঠান আয়োজনের জোর প্রস্তুতি। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার। বিকেল 3টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে কর্মসূচি, চলবে রাত 11টা পর্যন্ত। অনুষ্ঠানে থাকবে শহীদ পরিবারের স্মৃতিচারণ, আহতদের অভিজ্ঞতা এবং ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনের প্রামাণ্য গল্প। প্রদর্শিত হবে 2টি প্রামাণ্য তথ্যচিত্র, 36শে জুলাই ও সাদা জুব্বা লাল রক্ত। আরও থাকবে ড্রোন শো। মানিকগঞ্জে জুলাই আন্দোলনের 1 বছর পেরিয়ে গেলেও এখনও ধরাছোঁয়ার বাইরে অস্ত্রধারীরা। বিচার ও স্বীকৃতির গেজেট প্রকাশ নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। ছাত্র জনতা হত্যার দ্রুত বিচার দেখতে চায় শহীদ ও আহতদের পরিবার। মানিকগঞ্জ থেকে সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। 18 জুলাই মানিকগঞ্জের খালপাড় এলাকায় শান্তিপূর্ণ ছাত্র মিছিলে আওয়ামী লীগের সশস্ত্র হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর 4 আগস্ট বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রকাশ্যে ছাত্রলীগ যুবলীগের গুলিতে বহু শিক্ষার্থী আহত ও গুলিবিদ্ধ হন। সরকার পতনের মধ্য দিয়ে আন্দোলন সফল হলেও এখনও গ্রেপ্তার হয়নি হামলায় জড়িতরা। প্রায় 1000-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার হয়েছে হাতে গোনা কয়েকজন। আন্দোলনে আহতদের সরকারি গ্যাজেট প্রকাশ নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক। জেলা প্রশাসনের তথ্য মতে 125 জনের তালিকা থেকে গ্যাজেটভুক্ত করা হয়েছে 105 জনকে। প্রকৃত যোদ্ধারা ক্ষোভ জানিয়ে বলেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা লড়েছেন তারা সুবিধা পাচ্ছে না। অথচ এই আন্দোলনে ছিল না এমন কিছু সুবিধাভোগী আন্দোলনের ফল ভোগ করছে। এখানে সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরচিত যেই নৃশংস যেই অত্যাচারটা করা হয়েছিল, তাদের যে জখম করা হয়েছিল, সেই জুয়েলকে কিন্তু এখনো কিন্তু পুলিশ কিন্তু আটক করতে পারেনি। সেটা আমাদের জন্য লজ্জার। ত্যাগের মাধ্যমে আমরা এই নতুন করে অভ্যুত্থানের পরে সুন্দরভাবে চলার একটা স্বাধীনতা পেয়েছি, অথচ তাদেরকে গ্যাজেটের মধ্যে আমরা তাদের নাম দেখতে পাই না। জেলা কমিটির তালিকার মধ্যেও তাদেরকে আমরা অন্তর্ভুক্ত এমন খুবই অল্প সংখ্যক লোকের নাম দেখছি। আমরা দেখতে পেয়েছি যে ছাত্রলীগের নাম ঢুকেছে, আহতদের মধ্যে অনেকের নাম এই জায়গায় প্রবেশ হয় নাই। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে অস্ত্র উদ্ধার ও দোষীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে জানায় পুলিশ। অস্ত্র ব্যবহার হয়েছে, আমরা শনাক্ত করেছি তারা ব্যবহার করেছে, কিন্তু আমরা এখন আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারিনি। আমাদের উদ্ধার অভিযান এবং চলমান রয়েছে। তৎকালীন সময় যারা দেশীয় অস্ত্র ব্যবহার করে উল্লেখযোগ্য আমরা অভিযুক্তদের আমরা গ্রেফতার করেছি। বাদ পড়া যোদ্ধাদের নাম যুক্ত করতে চেষ্টা চলছে জানিয়ে সার্ভার খুলে দিলেই সিভিল সার্জন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে জানান জেলা প্রশাসক। যারা আহত হয়েছে তারা সার্ভার খুলে দিলে হয়তো সিভিল সার্জন দপ্তরের মাধ্যমে ওনারা এন্ট্রি হয়ে গেলে হয়তো গেজেটের সামনে আসবে। এগুলো নিয়ে আমরা কিন্তু রেগুলার চেষ্টা করতেছি।
দ্রুত জড়িতদের শাস্তির আওতায় আনা সহ প্রকৃত যোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিতের দাবি আহত পরিবার এবং সাধারণের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে 2 গ্রামের সংঘর্ষে এক নারী নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 5 জন। সোমবার সকালে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদে এই ঘটনা ঘটে। নিহত মোমেনা সায়দাবাদ গ্রামের আক্তার মিয়ার স্ত্রী। স্থানীয়রা জানায়, কয়েক বছর ধরে আধিপত্য নিয়ে রায়পুরের সায়দাবাদ এবং বালুরচর এলাকার মধ্যে কোন্দল চলছিল। তার জেরেই ভোরে বালুরচরের লোকজন সায়দাবাদ গ্রামে অতর্কিত হামলা চালায়। এরপর 2 গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্বোধনের অপেক্ষায় গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের তিস্তা সেতু। 2014 সালে নির্মাণ কাজ শুরু হলেও দীর্ঘ 1 যুগ পর আনুষ্ঠানিকভাবে এটি চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে আগামী 2 আগস্ট। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি দেশে প্রথমবার 32টি স্প্যানের প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণ করেছে। সহকর্মী SM মইনুল হুদার পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর থেকে কুড়িগ্রামের চিতলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত বহুল আলোচিত তিস্তা সেতুর নির্মাণ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। চলছে বৈদ্যুতিক লাইন সংযোগ সহ শেষ মুহূর্তের কাজ। 1490 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি দেশের ইতিহাসের এলজিইডি কর্তৃক বাস্তবায়িত প্রথম দীর্ঘতম সেতু। প্রায় 730 কোটি 85 লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পটির মূল সেতুর 32টি স্পাইনই ইতিমধ্যে বসানো হয়েছে। দূর থেকে সকল অবকাঠামোই দৃশ্যমান হচ্ছে। এখন চলছে ধোয়া মোছার কাজ। সেতুটি চালু হলে গাইবান্ধা কুড়িগ্রামের মানুষের দীর্ঘযুগের ভোগান্তির অবসান ঘটবে। যাতায়াত ব্যবস্থা তৈরি হবে এক নয়া দিগন্ত। কুড়িগ্রামের চিতলমারি, নাগেশ্বরী, উলিপুর ও ভুরুঙ্গামারি সহ আশেপাশের অঞ্চল থেকে সড়কপথে রাজধানী ঢাকার দূরত্ব কমবে প্রায় 135 কিলোমিটার। সেতুর 2 পাশে প্রায় 3.5 কিলোমিটার নদী শাসন সড়ক এবং 86 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে, যা এদিকে নদী ভাঙন রোধ করবে, অন্যদিকে কর্মসংস্থান ও আর্থিক সম্ভাবনা নতুন দ্বার খুলবে। আমরা দোকানপাট করি, আমাদেরও উন্নত ওই পারের এবং এই পারের উভয় পারের মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হতো। নিঃসন্দেহে মানুষের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। সেতুটি নির্মাণের ফলে স্থানীয় কৃষিপণ্য পরিবহন, রাজধানীতে চলাচল তথা যোগাযোগ ব্যবস্থায় এক অভূত পরিবর্তন সাধিত হবে বলে জানিয়েছেন এলজিইডির কর্মকর্তা। এই ব্রিজটি নির্মাণের ফলে প্রায় কুড়িগ্রাম ও গাইবান্ধা 20 লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবে এবং চরাঞ্চলে প্রান্তিক চাষি ওনাদের উৎপাদিত সবজি, অন্যান্য সবজি ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলে খুবই অতি তাড়াতাড়ি যে বৃষ্টির মাধ্যমে পরিবহন করতে সক্ষম হবে। 2014 সালের 26 জানুয়ারি তিস্তা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হলে নানা জটিলতা পেরিয়ে 2021 সালে শুরু হয় নির্মাণ কাজ। তিস্তা সেতু চালু হলে গাইবান্ধা, কুড়িগ্রামবাসী তথা উত্তরাঞ্চলের সাথে রাজধানী সহ সারা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা তথা জীবনযাত্রায় নতুন দিগন্ত খুলে দেবে, এমনটাই আশা করছে এলাকাবাসী। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। 500 মিটার দীর্ঘ একটি সেতুতে কয়েকটি খানাখন্দ ও পিলার সংস্কার বাবদ 65 লাখ টাকা ব্যয় দেখিয়েছে কুষ্টিয়ার সড়ক বিভাগ। আর কাজ শেষ করার 10 দিনের মধ্যেই পিচ উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দ। সেতুটি ফিরেছে আগের রূপেই। স্থানীয়দের অভিযোগ, সড়ক বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারের যোগসাজশে সংস্কারের নামে লুটপাট হয়েছে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার গড়াই নদীর উপর অবস্থিত সৈয়দ মাসুদ রুমি সেতু। চলতি মাসের প্রথম সপ্তাহে 500 মিটার দৈর্ঘ্যের এ সেতুটির সংস্কার কাজ মাসুদ করিম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে শেষ করে সড়ক বিভাগ। পিচ দিয়ে সংস্কার করা হয় সেতুটিতে সৃষ্টি হওয়া ছোট বড় গর্ত, তৈরি করা হয় ভেঙে যাওয়া সেতুর সাইডে থাকা কয়েকটি নিরাপত্তা পিলারও। যে কাজে সড়ক বিভাগ ব্যয় দেখিয়েছে 65 লক্ষ টাকা। তবে এ কাজ টেকেনি 10 দিনও। সেতুটি ফিরেছে খানাখন্দে ভরা পূর্বের রূপে। মানে রাস্তা 2 দিন করে, 2 দিন পরে আবার পেঁয়াজ মাটি যা তাই হয়ে যায়। রাস্তার ঢালাই ভেঙে যায়, ঢালাইটা ক্লিয়ার করে না। এটা 2 নম্বর যে কিভাবে যে টাকা দেয় আর কিরা যে কিভাবে নিয়ে যায় কেউ বলতেই পারে না। মানে যে কোনো যানবাহন চলাচলের জন্য খুবই ক্ষতি এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করে মানুষের জীবনের
মানে একটা হুমকির মুখীন হতে পারে। স্যাম্পল কাজ হয় যে ইটুটুক ভেঙে গেছে, তো ওইখানে একটু জোড়ায় তালে হয়। স্থানীয়দের দাবি, সড়ক বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজস্যে সংস্কারের নামে এ কাজে করা হয়েছে লুটপাট। নামমাত্র কাজ করে ব্যয় দেখানো হয়েছে শুধুমাত্র কাগজে কলমে। পকেট ভরেছে কর্মকর্তা ও ঠিকাদারদের, জানিয়ে ক্ষুব্ধ তারা। সড়ক বিভাগ যে রাস্তা করেছে সব ভাঙে চুরে উঠে চলে গেছে, তারা টাকা পয়সা মারিয়ে খেয়ে ফেলেছে। ধরেন আপনার কাছে আমি টাকা দিলাম, আপনি দিলেন এই ভাইয়ের কাছে, হে দিল আমার কাছে, মানে এই তিনজনের পেট না ভরা পর্যন্ত এই রাস্তার কাম হইব না। এদিকে এ কাজের দায়িত্বে থাকা সড়ক বিভাগের কর্মকর্তা লিটন আহমেদ সংস্কার কাজে ত্রুটির কথা স্বীকার করলেও অনিয়মের বিষয়টি মানতে নারাজ তিনি। দায় চাপাচ্ছেন ঠিকাদার ও নির্বাহী প্রকৌশলীর ঘাড়ে। যেহেতু বর্ষায় উঠে গেছে, ত্রুটি বিচ্যুতি দেখা যাচ্ছে বিভিন্ন অংশে, সেগুলো সে আবার ঠিকঠাক করে দিবে। এখানে দুর্নীতির কোনো স্কোপ নাই আর সুযোগও নাই। তবে এ বিষয়ে কথা বলার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে খুঁজে পাওয়া যায়নি। আর নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম দেখাচ্ছেন বৃষ্টির অজুহাত। ছাপাই গাইছেন দায়িত্বে থাকা কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে। বৃষ্টিতে তো নষ্ট হতেই পারে, এটাও খুবই, এটা তার গাফিলতি বলা যাবে না, কিন্তু আবহাওয়াজনিত কারণে নষ্ট হয়েছে, এটা কিন্তু আর কোনো সরকারি খরচ দেবে না। প্রতি বছর সংস্কারের নামে সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হলেও সুফল পায় না জনসাধারণ। তাই এসব অনিয়ম ও লুটপাটের সাথে জড়িত সড়ক বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থার দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।